আরজিকর কাণ্ডে রায় ঘোষণা এবং চিকিৎসক ধর্ষণ খুনে রায় শিয়ালদা আদালতে ঘোষণা হবে এবং ঘটনার 162 দিন পর রায় ঘোষণা। ইতিমধ্যে সঞ্জয় রায়কে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে পেশ করা হয়েছে আদালতে। আজকে গোটা দেশের, গোটা রাজ্যের নজর আদালতের দিকে রয়েছে, ঠিক কি হতে চলেছে এখানে। আমরা এই মুহূর্তে আরো সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি দেখতে পাচ্ছ? কারণ জুনিয়র চিকিৎসকদের আসার কথা রয়েছে, তারা সেখানে প্রতিবাদ জানাবে, এই মুহূর্তে ঠিক কি ছবিটা উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, তোমায় জানিয়ে রাখি, একটু আগেও যে ছবিটা আমরা দেখাইছিলাম সে একই ছবি কিন্তু আদালত চত্বর সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে অভিযুক্ত সঞ্জয় রায়কে, এই আরজিকরের চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে 1টা নাগাদ আদালতে আনা হয় এবং আমরা জানি যে 2:30 নাগাদ কিন্তু বিচারক তিনি তার যে রায়, সে রায় শোনাবে। এবং তোমায় জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই মামলা নিয়ে ব্যাপক শোরগোল আমরা দেখেছি এবং গত 9ই আগস্ট যে নক্কারজনক ঘটনা করেছে তারপর একটা বড় সময় অতিবাহিত হয়েছে, 5 মাস সময় অতিবাহিত হয়েছে, এই মামলা চলেছে। এবং আমরা যদি দেখি যে মূলত যে ধারাগুলিতে মামলা হয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে, 64 ধর্ষণ, 66 ধর্ষণ খুন এবং তোমায় জানিয়ে রাখি 103 বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা তাতে খুন, এই যে ধারাগুলো, এই ধারাগুলো কিন্তু তার বিরুদ্ধে রিজু হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি তাকে স্বাভাবিকভাবেই কিন্তু দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সে রায় শোনানোর কথা রয়েছে। স্বাভাবিক কারণেই কিন্তু আমরা যখন একটা সময় দেখতে পাই যে সঞ্জয় রায়কে ঢোকানো হচ্ছে আদালত চত্বরে, সেই সময় কিন্তু 2টি সাদা গাড়ি সম্পূর্ণ কালো কাচে মোড়া এবং একটি প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান ছিল, ব্যাপক পুলিশি প্রহরা ছিল সেই সময়। এবং আমরা দেখেছি যে ডিসি নর্থ তিনি এখানে নিজে উপস্থিত ছিলেন, এখনো পর্যন্ত তিনি উপস্থিত আছেন এবং প্রচুর পুলিশ আধিকারিক সাদা উর্দিতে, খাকি উর্দিতে পুলিশ, মহিলা পুলিশ একেবারে 6 লাখ এই আদালত চত্বর। স্বাভাবিক কারণেই কিন্তু তোমায় জানিয়ে রাখি আরজিকরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তারপর থেকে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলতে দেখেছি জুনিয়র ডাক্তারদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা একেবারে সামনে দাঁড়িয়ে তারা লড়াই করেছে। আরজিকর হাসপাতালের ভেতরে যেভাবে আন্দোলন চলেছে, একই সঙ্গে ধর্মতলা চত্বর, কখনো বা স্বাস্থ্য ভবনের সামনে আমরা দেখেছি নিনিদ্র রাত তাদের কাটাতে, আমরণ অনশনে তাদেরকে বসতে দেখেছি ধর্মতলা চত্বরে। কত সেইখানে দাঁড়িয়ে রাজ্যের যিনি প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তাদের আলোচনা পর্যন্ত চলেছে। সেই আলোচনা বহুবার হয়েও ভেস্তে গিয়েছে, কোনো সমাধান সূত্র বেরোয়নি। একেবারে পরবর্তীতে আমরা দেখেছি যে শেষ আলোচনা, সেখানেও কিন্তু সমাধান সূত্র বেরিয়েছিল এবং জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলন থেকে সরে গিয়েছিলেন। ফলত একাধিক প্রতিঘাতের মধ্যে দিয়ে এই যে একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং সঞ্জয় রায়কে প্রথম যখন পুলিশ গ্রেফতার করে, তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের যখন নির্দেশ দেওয়া হয়, তারপর কিন্তু সিবিআই এর হাতে সঞ্জয় রায়কে হস্তান্তর করা হয়। তারপর দীর্ঘ সময় কেটেছে। নির্যাতিতা ছাত্রীর বাবা মা যেরকম অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই তদন্তকে ঘিরে, কেননা পুলিশ যাকে গ্রেফতার করে সিবিআই এর হাতে তুলে দিয়েছিল তাকে বাদ দিয়ে কিন্তু সিবিআই আর কাউকে এই ধর্ষণ এবং খুনের মামলাতে কিন্তু কাউকেই বা বলা যেতে পারে গ্রেফতার করতে পারেনি বা সামনে আনতে পারেনি। এটা যেরকম একটা অসন্তোষ তাদের রয়েছে, জুনিয়র ডক্টর ফ্রন্ট বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তাদের যারা মাথা, অনেকে মাহাতো থেকে শুরু করে যারা রয়েছেন, তারাও কিন্তু একই প্রশ্ন ছিল যে এর পেছনে আরো অনেকে হয়তো থাকতে পারে, তাদেরকে আড়াল করা হচ্ছে, সিবিআই যথাযুক্ত তদন্ত করছে না। কিন্তু এই যে চার্জ দেওয়া সিবিআই এবং তারপর দেখা গেল যে চার্জ গঠন হওয়া, তারপর থেকে টানা 2 মাস যেভাবে মামলা চলেছে, প্রায় প্রতিদিনই মামলা চলেছে এবং বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই মামলা চলেছে। তারপর এই যে 162 দিন, সেই দিন যখন আজ কিন্তু সেই মামলার যে রায়দান পর্ব, সেই রায়দান পর্ব আজ দুপুর 2:30টার সময় বিচারক অনির্বাণ দাস তিনি শোনাবেন। তবে এই ঘটনা যখন ঘটেছে আমরা দেখেছিলাম যে এর আগে কিন্তু এইভাবেই ঠিক নাড়িয়ে দিয়েছিল দিল্লিতে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছিল বা গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেই ঘটনা, এবং সেখানেও কিন্তু যে গণধর্ষণ তাতে যারা অভিযুক্ত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছিল। সঞ্জয় রায়ের ক্ষেত্রে কি হয় সেটি কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তোমায় জানিয়ে রাখি
যে যখন 162 দিন অতিক্রান্ত তখন কিন্তু এই যে আরজি করের ঘটনা যেটি 9ই আগস্ট ঘটেছিল, তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি জায়গায় রাজ্যের এই ধরনেরই ঘটনা, অর্থাৎ নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা দেখেছি মামলা চলেছে, দ্রুত সাক্ষ্য গ্রহণ, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি মামলা শেষ করে যিনি অভিযুক্ত বা যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে রায়দান হয়েছে। এবং এত দীর্ঘদিন ধরে আরজি করের মামলা শিয়ালদা করে চলা, সেটা নিয়েও কিন্তু আমরা দেখেছি নির্যাতিতা ছাত্রীর মা বাবা তারাও অসন্তোষ প্রকাশ করেছে, জুনিয়র ডক্টর ফ্রন্ট বা সিনিয়র ডক্টররা তারাও অসন্তোষ প্রকাশ করেছে, বিভিন্ন মঞ্চ অসন্তোষ প্রকাশ করেছে। স্বাভাবিকভাবে 2:30টার সময় আজ রায়দান রয়েছে। আদতেও কি হয় সেই রায়ে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আদালত চত্বরের বাইরে বা কোর্ট চত্বরের বাইরে ইন্দ্রাণী যে নিরাপত্তা বলয়, তা কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে পুলিশের, এবং সেখানে দাঁড়িয়ে যাতে কেউ এখানে জমায়েত করতে না পারে ফেন্সিং ব্যারিকেড যেমন দেওয়া হয়েছে, একই সঙ্গে র্যাব মোতায়েন রাখা হয়েছে, এবং কাউকেই কিন্তু এখানে জমায়েত করতে দেওয়া হচ্ছে না। একদম আদালত চত্বরের থেকে অনেকটা দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বলা যেতে পারে ভিড় এখানে একেবারেই জমতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকম ভাবে কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে তাকিয়ে। ইন্দ্রাণী, একেবারে শুভঙ্কর, তুমি নজর রাখো, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আদালতের দিকে, শিয়ালদা আদালতের দিকে আজকে গোটা দেশের নজর রয়েছে, কারণ যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে এবং নাগরিক সমাজ যেভাবে গর্জে উঠেছিল, গোটা বাংলা যেভাবে গর্জে উঠেছিল, বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ আসা শুরু হয়েছিল, সেই প্রতিবাদ বিক্ষোভের মধ্যে দাঁড়িয়ে ভাবতে হয়েছিল শাসক দলকেও, ভাবতে হয়েছিল সরকারকেও। এরপরে যদি আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ময়দানে নামেন এবং সেই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যান, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন, তারপরে সমাধান সূত্র বেরোয়। এবং পুলিশের স্তরেও যেভাবে রদবদল হয়েছিল, যেভাবে বেশ, এবং এই ঘটনার পর যেভাবে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা বলে কিন্তু প্রত্যেকে মনে করছেন, কারণ প্রত্যেকে তাকিয়ে আছেন যে আদালত কি জানায়, শিয়ালদা আদালত ঠিক কি জানাচ্ছেন, বিচারক তিনি ঠিক কি বলছেন, কি রায় দিচ্ছেন। কারণ একটা ঘটনার সঙ্গে যেভাবে ঘটনা প্রবাহ চলেছিল গোটা রাজ্য জুড়ে, আজকে গোটা রাজ্য এই গোটা ঘটনার সাক্ষী এবং সেই প্রতিবাদ আন্দোলনের সাক্ষী থেকেছে। আদালতের পথে রয়েছেন নির্যাতিতার বাবা মা, তারা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তবে আজকে তারা ঠিক কি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। আদালতে পৌঁছে গিয়েছেন নির্যাতিতার বাবা মা, এবং কি বলছেন তারা আজকে কি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। সঠিক বিচার, আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে, আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি। টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি মুরারীধরন এবং সোফিয়া মল্লিক। আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল। তারা কি করছিল ভেতরে, ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনারা সেগুলো করেননি।
ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না? আমরা তো বলেছি ওর নাম, ও 2 মাস ধরে এখানে ছিলও না, বাইরেও চলে গেছিল, দেশের বাইরে, মানে ওর বাড়িতে চলে গেছিল। তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি। শিয়ালদা আদালত চত্বরে রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা ইতিমধ্যে তারা চলে গিয়েছেন। জুনিয়র চিকিৎসকেরা তারা প্রতিবাদ দেখাচ্ছেন আদালতের বাইরে, এবং যদিও তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো রকম জমায়েত করা যাবে না এমনটা কিন্তু জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখাচ্ছি, যে ঘটনা প্রবাহ, যে টাইম লাইন, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভি স্ক্রিনে।